গান্ধীনগর নামের একটা ছোট গ্রাম ছিল। গ্রামে বড় বাজার বসতো, আর বাজারে সবসময় প্রচুর ভিড় হতো। গরমকালে এইসব ভিড় বলদেবের পেপসির দোকানে লেগেই থাকতো। আরে বলদেব কাকা, আমাকে কমলা রঙের পেপসিটা দাও, আমাকে হলুদ রঙের, আর আমাকে লাল রঙের। বাচ্চা হোক বা বড়, সবার বলদেবের পেপসি খুব পছন্দ ছিল। আর বলদেব পুরো সততার সাথে পেপসি বানাতো। ভালো বিশুদ্ধ জল, পরিষ্কার চিনি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও জুস তৈরি করে সেটা প্লাস্টিকের থলিতে ভরতো। বলদেবের 1 টাকার পেপসি প্রচুর বিক্রি হতো। কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত স্টক শেষ হয়ে যেত। আরে কাকা, পেপসি কি আছে? না বাবা, সব শেষ হয়ে গেছে, আর কালকে এসো। বলদেবের দোকানের সামনে পবনের দোকান ছিল। পবন আইসক্রিম বিক্রি করত, কিন্তু গরম হওয়া সত্ত্বেও ওর আইসক্রিম বিক্রি হতো না। জানি না এই বলদেব নিজের পেপসিতে কি মেশায় যে সব গ্রামবাসীরা শুধু এরই পেপসি খায়। 1 টাকার পেপসি কি করে স্বাদ হবে বলো তো? আমার আইসক্রিমটা তো নষ্টই হচ্ছে। স্বাদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু ওটা আইসক্রিমের থেকে সস্তা মনে হয়, এই জন্যই ওটা বেশি বিক্রি হয়। হ্যাঁ, সেটাই হবে হয়তো। তুমিও তো যদি পেপসি বিক্রি করো কেমন হয়? আরে কিন্তু পেপসি বানাবেটাকে? পেপসি বানানো দরকারটাই বা কি? বাজারে অনেক কোম্পানি পেপসি বিক্রি করে, তুমিও ওদের থেকে কিনে বিক্রি করতে পারো। ভাবো, প্রচুর লাভ হবে। আইডিয়া তো খুবই ভালো। কালকেই শহরে গিয়ে অনেকগুলো পেপসি কিনে নিয়ে আসবো। ঠিক আছে। পরের দিন সকালে পবন শহর থেকে অনেকগুলো জুস ভর্তি পেপসি নিয়ে এলো, আর ওই সবগুলো নিজের ফ্রিজে রেখে দিল। ভালো করেছো, এবার বাইরের বোর্ডে লিখে দাও যে এখানে পেপসি পাওয়া যায়। ঠিক আছে। পবন বোর্ডে লিখলো যে এখানে পেপসি পাওয়া যায়, আর সেটা নিজের দোকানের বাইরে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ওই লেখাটা পড়লো। এখানে পেপসি পাওয়া যায়? কাকা, কি কি রঙের আছে? সব রঙের আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো। আমার তো একটা হলুদ রঙের আর একটা কমলা রঙের লাগবে। পবন ওই বাচ্চাটাকে 2টো পেপসির প্যাকেট দিয়ে দিল। ওই বাচ্চাটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খেতে লাগলো। এটা খেতে খুব ভালো, মজাই এসে গেল। এই নাও, আর একটা পেপসি আমার তরফ থেকে ফ্রি। গিয়ে নিজের বন্ধুদেরও বলো যে আমার দোকানে পেপসি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কাকা, নিশ্চয়ই বলবো। আর পবনের এই চালাকি কাজ করে গেছিল। ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে গ্রামে গেল, আর কিছুক্ষণ পর নিজের বন্ধুদের নিয়ে ফেরত এলো। এটাই ওই দোকান। আমারও 2টো কমলা রঙের দরকার, আর আমার 3টে লাল রঙের। পবন সবাইকে পেপসি দিয়ে দিল, আর তক্ষুনি অনেক লোক পবনের দোকান থেকে পেপসি কিনলো। আজ অবধি গ্রামবাসীরা শুধু বলদেবের পেপসি খেয়েছিল, কিন্তু আজ ওদের অন্য কোম্পানির স্বাদও ভালো লাগছিল। আরে বাহ, এই কালো রঙের পেপসি তো আমি প্রথমবার খাচ্ছি। আরও অনেক রকম স্বাদের আছে, লেবুর জল, কোকা কোলা, কমলা লেবু, সব রকম। বাহ বাহ বাহ, এবার থেকে তো প্রতিদিন আলাদা আলাদা স্বাদের পেপসি খাবো। পবনের পেপসির বিক্রির জন্য বলদেবের দোকানে গ্রাহক কমে গেছিল। আমাকে একটু ধৈর্য রাখতে হবে। পবন নতুন নতুন পেপসি বানাতে শুরু করেছে, তাই গ্রামবাসীরা ওর দোকানেই যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস যে ওরা সবাই ফিরবে। বলদেব নিজে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। কিছুদিন ধরে পবনের দোকানে পেপসির জন্য ভিড় উপচে পড়ছিল, আর এখানে বলদেবের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। গ্রামের প্রধান বলদেবের দোকানে এলো। কি হয়েছে বলদেব? খুব চিন্তিত দেখাচ্ছে যে। আর কি বলবো কাকা, পবন শহর থেকে পেপসি নিয়ে বিক্রি করছে, এখন তো আমার ক্রেতাও কমে গেছে। কোনো ব্যাপার না, এটা শুধু কদিনের ব্যাপার। নতুন কিতুর পেছনে গ্রামের লোকেরা ছুটে বেড়ায়, তুই তো জানিসই। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস তোর পেপসি শহরের পেপসির থেকে অনেক ভালো, বুঝলি তো? এবার একটা কাজ কর, আমাকে 50টা পেপসি দিয়ে দে। আজ শহর থেকে আমার নাতি নাতনিরা আসছে। আচ্ছা ঠিক আছে কাকা।
বলদেব গ্রামের প্রধানকে 50টা পেপসি দিয়ে দিল আর উনি আনন্দের সাথে ওখান দিয়ে চলে গেল। বলদেব এখনো দুঃখী ছিল। গ্রামের প্রধান তার বাড়ি পৌঁছালো। উনি তার নাতিকে একটা পেপসি দিল। বাবা, এই পেপসিগুলো ভালো হয় না গো, এতে এত কেমিক্যাল মেশায় যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বাবা, এই পেপসি আমাদের বলদেব নিজেই তৈরি করে, কোনো কেমিক্যাল ছাড়া, পরিষ্কারভাবে। এটা তো আমরা অনেক বছর ধরে খাচ্ছি, এখনো কেউ অসুস্থ হয়নি। দাও। প্রধান একটা পেপসি ওর মেয়েকে দিল আর ও সেটা খেলো। বাবা, এটা তো খুবই সুস্বাদু। প্রধানের বাড়িতে আসা সব আত্মীয়রা ওই পেপসি খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব পেপসি শেষ হয়ে গেল। বাবা, তুমি এটা কোথা থেকে এনেছো? আমি আরো কিছুটা নিয়ে আসবো। বাজারে তুই বলদেবের দোকান দেখতে পাবি, যেটাতে বড় ফ্রিজ আছে, ওরই দোকান থেকে। আমি এক্ষুনি নিয়ে আসছি। নেহা বাজারে পৌঁছে বলদেব আর পবনের দোকান দেখে বিপাকে পড়ল। ও বুঝতে পারছিল না যে কোন দোকানটা। মনে হয় যে দোকানে ভিড় বেশি, আমার সেখানেই যাওয়া উচিত। নেহা পবনের দোকানেই গেল। আমার 20টা পেপসি দরকার। যখনই পবন ফ্রিজ থেকে পেপসির প্যাকেট বার করলো, তখন নেহা বারণ করে দিল, না না, এটা লাগবে না। আরে একটু আগেই তো আপনি 20টা পেপসি নিয়ে গেছিলেন। হ্যাঁ, কিন্তু এই কেমিক্যাল মেশানোটা লাগবে না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা লোক নেহাকে জিজ্ঞেস করলো, বোন, এই পেপসিতে কি কেমিক্যাল আছে? এই পেপসি শহরের কোম্পানিতে তৈরি হয়। ওখানে এটা বানানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল মেশায়, যেটা ক্ষতিকারক আর যেটাতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। যদি এরকম কিছু হয় তাহলে এখানে পেপসি নিতে কেন এসেছো? আমি তো এখানে এই পেপসিটা নিতে এসেছি, যেটা এই গ্রামেই তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনি বলদেব দাদার পেপসি নিতে চাও, তাহলে ওনার দোকান সামনেই। নেহা ওখান থেকে চলে গেল, কিন্তু আশেপাশের লোক শহরের কেমিক্যাল মেশানো পেপসি নিয়ে আলোচনা শুরু করলো। নেহা বলদেবের দোকান থেকে পেপসি কিনে নিয়ে বাড়ি চলে গেল। কেমিক্যাল পেপসির কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর সব বাবা মারা বাচ্চাদের পবনের দোকান থেকে পেপসি নিতে বারণ করে দিল। আজ থেকে পবন কাকার দোকানে পেপসি নিবি না। কেন মা? কারণ ওতে অনেক কেমিক্যাল মেশানো আছে, তোর শরীর খারাপ করবে, তারপর তোকে ছুঁচ ফোটাবে। না মা, না। লোকে তো বলদেবের সততা বুঝতে পারলো। তারপর থেকে আবার বলদেবের পেপসি বিক্রি হতে লাগলো। পবনের দোকান থেকে কেউ পেপসি কিনছিল না, আর ক্লান্ত হয়ে হেরে পবন পেপসি বিক্রি করাই ছেড়ে দিল। নেহা পুরো গ্রামকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল, আর সবকিছু আগের মতন হয়ে গেল। দেবপুর গ্রামে মায়া আর বিনা নামে 2 প্রতিবেশী থাকত। বিনার অনেক টাকা পয়সা ছিল, ওর বরের রোজগারও বেশ ভালো ছিল। আর মায়া বিধবা ছিল, ওর বর মারা যাওয়ার 4 বছর হয়ে গেছে। আর ও গ্রামে ছোটখাটো কাজ করে ওর ছেলের আর নিজের পেট ভরাতো। রবি আর রোহান একসাথে খেলা করত। শোন রবি, আমি বাজারে যাচ্ছি, আজ আমার মা আমায় আইসক্রিম খাওয়াবে। সত্যি? হ্যাঁ, আমি এখনই যাই, না হলে মা বকবে। রোহান ওখান থেকে চলে গেল, কিন্তু রবির মনে আইসক্রিম খাওয়ার ইচ্ছা জাগিয়ে দিয়ে গেল। রবি কোনোদিনও আইসক্রিম খায়নি, শুধু অন্য বাচ্চাদের খেতে দেখেছিল। যাই হোক, রবি কষ্ট পেয়ে ওর বাড়িতে এলো। কি হয়েছে, তোর মন খারাপ কেন? মা, আমি আইসক্রিম খাবো। রাহুলের মা ওকে আইসক্রিম খাওয়াতে বাজারে নিয়ে গেছে। বাবু, তুই তো বুদ্ধিমান, তাই না? হ্যাঁ, আমি জানি মা, যে আমাদের কাছে আইসক্রিম কেনার টাকাই নেই। ঠিক আছে, বাদ দাও। আজ তুমি কি রান্না করেছো? তোর পছন্দের খিচুড়ি, তুই খেয়ে নে, আমি কাজে চলে যাচ্ছি। ঠিক আছে মা। রবির কষ্ট পাওয়ার মুখটার কথা মায়ার মনে পড়ছিল। ও সারা রাস্তা রবির কথা ভাবতে লাগলো। যদি আরো কিছু টাকা রোজগার করতে পারতাম, তাহলে আমি রবিকে আইসক্রিম খাওয়াতে পারতাম। ওর খুব খাওয়ার ইচ্ছে। হে ভগবান, আমায় সাহায্য করুন।
বৃক্ষদেব মায়ের কথা শুনে নিল, ওর সামনে এসে দাঁড়ালো। মা, আমি তোমার কষ্ট বুঝতে পারি। তুমি তোমার ছেলের ইচ্ছা পূরণ করতে চাও, আর এতে আমি তোমাকে সাহায্য করতে পারি। হে ভগবান, আপনি সত্যি আমার সাহায্য করবেন? আমার ছেলে কি সত্যি আইসক্রিম খেতে পারবে? হ্যাঁ, এই নাও। বৃক্ষদেব মায়াকে কয়েকটা বীজ দিল। এইগুলো তোমার বাগানে পুঁতে দাও। পরের দিন এগুলো থেকে যে গাছ বেরোবে, ওতে আইসক্রিম ঝোলানো থাকবে। আইসক্রিমের গাছ? হ্যাঁ। মায়া বৃক্ষদেবের আশীর্বাদ নিল। ও জাদু বীজ নিয়ে ওর বাড়িতে ফিরল। ঘরের সামনের বাগানে একটা ছোট্ট ক্ষেত ছিল। মায়া সব বীজ ওই ছোট্ট চাষের ক্ষেতে পুঁতে দিল। মা, এটা তুমি কি করছো? আমি আইসক্রিম গাছের বীজ মাটিতে পুঁতছি। আইসক্রিমের গাছ? হ্যাঁ সোনা, বৃক্ষদেব নিজে আমাকে এই জাদু বীজ দিয়েছেন। সত্যি এতে আইসক্রিম হবে? হ্যাঁ। বাহ, তাহলে তো আমরা আইসক্রিম খেতেও পারবো আর বেচতেও পারবো। এই ব্যাপারে তো আমি ভাবিনি। যদি আমরা অনেক আইসক্রিম উৎপাদন করে বিক্রি করি তাহলে আমরা অনেক টাকা পাবো। আমার গ্রামের কাজ করারও দরকার নেই। হ্যাঁ মা, আমরা তাহলে অনেক বড় লোক হয়ে যাব। একদম। এখন এই বীজগুলোতে জল ঢেলে দিই। আচ্ছা মা, আজকে তুমি কাজে যাবে না? না বাবু, কাল আমাদের নিজেদের আইসক্রিমের ক্ষেত হবে, তাহলে আমি অন্যদের বাড়িতে কাজ করতে কেন যাব? তাও ঠিক। মায়া ভেবেছিল যে পরের দিন আইসক্রিম বের হবে, ও ওই আইসক্রিমগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করবে। এই কথা ভেবে ও ওর কাজেও গেল না। ওরও মনে টাকার লোভ এসে গেছিল। রাত্রিবেলায় ওর ঘুমও আসছিল না। ও ভাবতে লাগলো যে আইসক্রিম বিক্রি করে ও কত টাকা রোজগার করবে। আমি একটা আইসক্রিম কত টাকা বিক্রি করব? সব আইসক্রিম কি আলাদা আলাদা হবে নাকি একই রকম? এইসব চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপর সকাল হলো আর মায়া দৌড়ে দৌড়ে বাড়ির বাইরে বেরোলো। আর ও ওর ক্ষেত দেখলো, তো ওখানে কিছুই বের হয়নি। আরে কি, বৃক্ষদেব তো বলেছিল ওগুলো জাদু বীজ, ওগুলো থেকে একদিনের মধ্যে আইসক্রিমের গাছ বেরিয়ে যাবে, কিন্তু কিছুই তো হলো না। মায়া হতাশ হয়ে পড়েছিল। রবিও বাড়ির বাইরে এলো আর ওর মুখও শুকিয়ে গেল। মায়া রবির হাত ধরল আর ওকে নিয়ে বেরিয়ে পড়ল। ও ওই গাছের কাছে গেল। বৃক্ষদেব, বৃক্ষদেব! বৃক্ষদেব এসে গেল। কি হলো মা, তুমি এত রেগে আছো কেন? আপনি কালকে আমায় জাদু আইসক্রিমের বীজ দিয়েছিলেন আর বলেছিলেন একদিনের মধ্যেই গাছ হবে, কিন্তু ওই বীজ থেকে তো কিছুই বেরোয়নি। এটা কিভাবে সম্ভব? মা, তুমি কি আমায় বলতে পারবে যে তুমি কি করেছো? আমি ওই বীজ আমার ছোট্ট ক্ষেতে পুঁতে দিয়েছি আর ওতে জলও দিয়েছি। তাও বেরোয়নি? অদ্ভুত তো। আচ্ছা, এই নাও নতুন বীজ। এবার নিশ্চয়ই আইসক্রিমের গাছ বেরিয়ে যাবে। মায়া ওই নতুন জাদু বীজ নিল আর আবার বাড়ির দিকে ফিরে গেল। ও আবার একবার ওর বাগানে ওই বীজ পুঁতে দিল আর ওতে জল ঢাললো আর অপেক্ষা করতে লাগলো। পরের দিন সকালেও ওখানে কোনো গাছ বেরোয়নি। এসব দেখে মায়া রেগে গেল আর রেগে গিয়ে বৃক্ষ দেবতার গাছের দিকে চলে গেল। আর যেতেই কাঁদতে আর চিৎকার করতে লাগলো। বৃক্ষদেব, আপনি আমার দারিদ্রতার এরকম মজা ওড়াবেন আমি ভাবিও নি। শোনো মা, আমি তোমার সঙ্গে মজা করিনি। আমি তোমাকে সাহায্য করার জন্য তোমাকে এই জাদু বীজ দিয়েছিলাম, কারণ তুমি তোমার ছেলেকে আইসক্রিম খাওয়াতে চেয়েছিলে। আপনার দেয়া বীজ পুঁতে দিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম যে ওতে আইসক্রিমের গাছ হবে। আইসক্রিম বিক্রি করে আমি টাকা কামাবো আর বড় লোক হয়ে যাব। আমার লোকের বাড়িতে কাজ করার একদম দরকার হবে না। এটাই তোমার অন্যায় হয়েছে মা। তার মানে? মানে আমি তোমায় ওই বীজগুলো
তোমার ছেলের ইচ্ছা পূরণ করার জন্য দিয়েছিলাম, কিন্তু তোমার মনে লোভ জন্মালো। তুমি আইসক্রিম বিক্রি করে টাকা কামানোর কথা ভাবলে। ওই জাদুর বীজ এই জন্যই বেরোয়নি, কারণ তোমার মন বদলে গেছে। যদি তুমি ওটা তোমার ছেলের ইচ্ছার জন্য পুঁততে, তাহলে আজ ওতে নিশ্চয়ই আইসক্রিম হতো। মায়া ওর ভুল বুঝতে পারল। ভগবান আবার ওকে জাদু বীজ দিল। এইবার শুধু তোমার ছেলের ইচ্ছা পূরণ করার কথাই ভেবো। লোভ থেকে দূরে থেকো মা। মায়া ওই বীজ নিয়ে বাড়ি ফিরল। ও বীজ পুঁতে দিল, কিন্তু আজ আর ওর মনে কোনো লোভ ছিল না। ও শুধু ওর ছেলেকে আইসক্রিম খেতে দেখতে চেয়েছিল। পরের দিন সকালে রবি বাড়ির বাইরে বেরোলো, তো এই দৃশ্য দেখে ও অবাক হয়ে গেল। মা, মা, আইসক্রিম বেরিয়েছে। মায়াও উৎসাহিত হয়ে বাড়ির বাইরে এলো আর দেখলো একটা না অনেকগুলো গাছের আইসক্রিম হয়েছে। আর ওগুলো দেখে অনেক গরিব বাচ্চাদের জিভ দিয়ে লাল পড়ছিল। আরে বাচ্চারা, তোমরা আইসক্রিম ছিঁড়তে পারো? গরিব বাচ্চারা আর রবি আইসক্রিম ছিঁড়ে নিল আর খেতে লাগলো। সবার মুখে হাসি দেখে মায়া নিজের ভুল বুঝতে পারল। আইসক্রিম বিক্রি করে তো শুধু টাকা পেতাম, কিন্তু এরকম হাসি পেতাম না। ধন্যবাদ বৃক্ষদেব, এই আইসক্রিমের গাছের জন্য, আমার বোঝানোর জন্য যে টাকাই সব কিছু না। আপনি আমায় লোভী হওয়া থেকে বাঁচিয়েছেন। মায়াও একটা আইসক্রিম ছেড়ে নিল, আর মা ছেলে দুজনে আনন্দের সাথে আইসক্রিম খেতে লাগলো। আর ওরা ফ্রিতে সবাইকে আইসক্রিম দিতে লাগলো। এই অসহ্য গরমকালে ঠান্ডা আইসক্রিম খেয়ে সবাই খুব আরামে ছিল। মায়া আবার ওর কাজে ফিরে গেল। হয়তো আজও গরিব থেকে গেল, কিন্তু মন থেকে অনেক বড়লোক হয়ে গেল। ও আনন্দ ভাগ করা শিখে গেল।